শতকরা সংযুক্তি থেকে স্থূল সংকেত ও আণবিক সংকেত এইটা আমাদের নির্ণয় করতে পারতে হবে। এটার জন্য আগে আমাদের স্থূল সংকেত কি এবং আণবিক সংকেত কি এটা আগে ভালো করে বুঝতে হবে। তারপরে শতকরা সংযুক্তি থেকে ঠিক কিভাবে বের করতে পারবা সেটা আমাদের দেখতে হবে। এখান থেকে কি কি টাইপের ম্যাথ আসতে পারে সব তোমাদের দেখাই দিব। ইচ অ্যান্ড এভরিথিং তুমি এই একটা ছোট্ট একটা অংশের মাধ্যমে কমপ্লিট করে ফেলতে পারবা। মোটামুটি আমি ধীরে ধীরে ডিটেলসে পড়াবো, পুরাটা ভালো করে বুঝে নিও এবং নোট করো। প্রথমে আসো, আমাদের এখানে শতকরা সংযুক্তি এবং স্থূল সংকেত নির্ণয়ের ভিতরে আমাদের মেইন কথা হচ্ছে আগে বুঝতে হবে যে স্থূল সংকেত ব্যাপারটা কি। এই যে স্থূল সংকেতের কথা বলা হচ্ছে, স্থূল সংকেত এই ব্যাপারটা আসলে কি খেয়াল করো। স্থূল সংকেতের সংজ্ঞাটা এক মার্কে আসবে, ক নম্বরে আসবে, এই সংজ্ঞাটা ভালো করে পড়তে হবে। যেই সংকেতে অণুতে বিদ্যমান পরমাণু সমূহের অনুপাত প্রকাশ করে, এই ওয়ার্ডটা ইম্পর্টেন্ট, অণুতে বিদ্যমান পরমাণু সমূহের অনুপাত প্রকাশ করে, তাকে আমরা বলতেছি হচ্ছে স্থূল সংকেত। জিনিসটা কেমন? সাপোজ ধরো আমরা যদি H2SO4 নিই, তো ভালো করে খেয়াল করলে দেখবা এখানে হাইড্রোজেন আছে হচ্ছে 2টা, সালফার আছে 1টা, অক্সিজেন আছে 4টা। এটাই হচ্ছে সবচেয়ে লোয়েস্ট অনুপাত, এর চেয়ে ছোট করা যায় না। তাহলে এটাই হচ্ছে অণুতে বিদ্যমান পরমাণু সমূহের অনুপাত। বাট তুমি যদি এমন করো যে CH2 ডাবল বন্ড CH2 নাও, তার মানে এখানে সংকেত আসছে হচ্ছে C2H4, তাই না? এখানে কি আসছে? সংকেত আসছে C2H4। এইটাকে তুমি যদি সবচেয়ে ছোট অনুপাতে রূপান্তর করতে চাও, দেখো 2 দিয়ে ভাগ যাবে, ভাগ গেলে C1H2 হবে। তাহলে দেখো এইটার জন্য সবচেয়ে ছোট অনুপাত, এইটার জন্য 2 দিয়ে ভাগ করলে, এটার জন্য 2 দিয়ে ভাগ করা যায় না, এটার জন্য সবচেয়ে ছোট অনুপাত H2S1O4, আর এটার জন্য সবচেয়ে ছোট অনুপাত হচ্ছে C1H2। এইটার জন্য সবচেয়ে ছোট অনুপাত কি? C1H2। এটার জন্য সবচেয়ে ছোট অনুপাত C1H2। সো যেই সংকেত দিয়ে অণুতে বিদ্যমান পরমাণু সমূহের অনুপাত প্রকাশ করা হয়, অণুতে বিদ্যমান পরমাণু সমূহের, খেয়াল করো, অণুতে বিদ্যমান পরমাণু সমূহের অনুপাত প্রকাশ করা হয়, তাকে আমরা স্থূল সংকেত বলি। তার মানে কি বুঝলাম? যে কোনো একটা হচ্ছে যে যৌগ নিব, সেখানে যে সমস্ত অণুগুলা থাকবে, ওই অণুগুলা কোনটা কত সংখ্যায় আছে, সেই জায়গায় যে পরমাণু সংখ্যা, ওই পরমাণু সংখ্যার একদম লোয়েস্ট অনুপাত, মানে সর্বনিম্ন অনুপাত যেটা, এটা প্রকাশ করা হয়, তাকে আমরা বলতেছি হচ্ছে স্থূল সংকেত। যেমন ধরো এখন উদাহরণ হিসেবে H2O2 এর কথা বলা আছে। H2O2 তে 2টা হাইড্রোজেন 2টা অক্সিজেন আছে, তার মানে অনুপাত কত? 2:2, 2:2, 2টা হাইড্রোজেন 2টা অক্সিজেন। এটাকে আমরা 2 দিয়ে ভাগ করলে ছোট করে 1:1 বলতে পারি, বা অনুপাত হচ্ছে আমাদের HO বলতে পারি। তাহলে এর স্থূল সংকেত কি? HO। স্থূল সংকেত কি? H1O1 বা HO। এইটার ক্ষেত্রে কি হবে? এইটার দেখো, এটা হচ্ছে তার আণবিক সংকেত, এইটাকে ছোট করে CH2 তে রূপান্তর করা যায়, তাহলে CH2 হচ্ছে তার স্থূল সংকেত। তাহলে দেখো এইটা হচ্ছে তার আণবিক সংকেত, বোঝার চেষ্টা করবা। এইটা কি? এটা হচ্ছে তার আণবিক সংকেত, এইটাকে ছোট করে CH2 তে রূপান্তর করা যায়, এটা হচ্ছে তার স্থূল সংকেত। তাহলে অণুতে বিদ্যমান পরমাণু সমূহের অনুপাত প্রকাশ করা হয়, সেটা হচ্ছে আমাদের স্থূল সংকেত। তাহলে আবার বলি, আমরা কি করতে পারি? যেই সংকেত দিয়ে অণুতে বিদ্যমান পরমাণু সমূহের অনুপাত প্রকাশ করা হয়, তাকে স্থূল সংকেত বলে। কথাটা কি ভালো করে বুঝবা? যেই সংকেত দিয়ে অণুতে বিদ্যমান পরমাণু সমূহের অনুপাত প্রকাশ করা হয়, তাকে স্থূল সংকেত বলে। আচ্ছা, তাহলে স্থূল সংকেত কি, ব্যাপারটা ক্লিয়ার করতে পারছি কিনা বলো? এই অংশটা লিখে লিখে প্র্যাকটিস করবা, এই যে সংজ্ঞাটা লিখে লিখে প্র্যাকটিস করবা। আমি যে 2টা উদাহরণ দেখালাম, উদাহরণ 2টা লিখে লিখে প্র্যাকটিস করবা। এখানে আরেকটা উদাহরণ দেখানো আছে, এটা লিখে লিখে প্র্যাকটিস করবা এবং চিন্তা করা শিখবা যে এটা স্থূল সংকেত, এইটা আণবিক সংকেত। আণবিক সংকেত থেকে কিভাবে স্থূল সংকেতে যাওয়া যাচ্ছে, মানে বড় সংকেত থেকে কিভাবে ছোট অনুপাতে যাওয়া যাচ্ছে। বিশেষ করে এই কয়েকটা ওয়ার্ড হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। অণুতে বিদ্যমান পরমাণু সমূহের অনুপাত বা পরমাণুগুলোর অনুপাত, ওকে, এটা হচ্ছে আমাদের বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার আসো আমরা একটু উদাহরণ হিসেবে আরেকটা দেখি। যেমন ধরো আমরা একটা বেনজিন যদি দেখি, একটা বেনজিনের বেসিক দেখতে কেমন? একটা বেনজিন বেসিক দেখতে হচ্ছে এরকম। এইটার সংকেত হচ্ছে C6H6, মানে 6টা কার্বন 6টা হাইড্রোজেন মিলে একটা বেনজিন তৈরি করে। তার মানে এখানে আসলে 6টা কার্বন 6টা হাইড্রোজেন, অনুপাত যদি তুমি দেখো, অনুপাত আসবে কত? 6:6, কার্বন 6টা হাইড্রোজেন 6টা। এইটাকে তুমি যদি 6 দিয়ে ভাগ করো, তাহলে অনুপাত পাবা হচ্ছে 1:1। 6 দিয়ে ভাগ করলে অনুপাত কত পাবা? অনুপাত পাবা হচ্ছে 1:1। তার মানে অণুতে বিদ্যমান পরমাণু সমূহের যে অনুপাত, অণুতে বিদ্যমান পরমাণু যে সমূহের যে অনুপাত, সেটা হচ্ছে 1:1। বুঝতে পারছো? তাহলে দেখো বেনজিন অণুতে C6H6
এইটি হচ্ছে কার্বন, 6টি হচ্ছে কার্বন, 6টি হচ্ছে হাইড্রোজেন। C6H6 এ কার্বন এবং হাইড্রোজেন পরমাণু সংখ্যার সাথে 6:6 আসে। তো তাদের অনুপাত পাই আমরা কত? তাদের অনুপাত পাই হচ্ছে 6:6, মানে 1:1। অর্থাৎ এখানে আমরা C6H6 যেটা আছে এর অণুতে বিদ্যমান পরমাণু সমূহের যে অনুপাত বা পরমাণুগুলোর অনুপাত সেটা 1:1 পাচ্ছি, তার মানে স্থূল সংকেত হচ্ছে CH। তার মানে আমরা এভাবে বলতে পারি যে C6H6 এটার স্থূল সংকেত হচ্ছে CH। তাহলে এইটা হচ্ছে তার আণবিক সংকেত, এটা হচ্ছে তার স্থূল সংকেত। আণবিক সংকেত মানে আণবিক ভর থেকে যেই সংকেত পাওয়া যায় সেটা হচ্ছে আণবিক সংকেত। নরমালি বেনজিনের আণবিক ভর, বেনজিনের আণবিক সংকেত এটাই হবে, এটাই হচ্ছে সর্বোচ্চ, এটাই হবে। তো বেনজিনের ক্ষেত্রে এটাই তার আণবিক সংকেত, এখান থেকে ছোট করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে তার স্থূল সংকেত। তার মানে একটা চমৎকার জিনিস বোঝার চেষ্টা করো তো, H2SO4 এর ক্ষেত্রে, H2SO4 এর ক্ষেত্রে সালফিউরিক অ্যাসিড দেখতেই এরকম, তার মানে কি এটাই তার আণবিক সংকেত। আচ্ছা, এইটাকে ছোট করলে H2SO4ই পাওয়া যায়, তার মানে এটাই তার স্থূল সংকেত। এর চেয়ে ছোট অনুপাতে আর রূপান্তর করা যায় না। তার মানে আমরা বলতে পারি সালফিউরিক অ্যাসিডের জন্য স্থূল সংকেত এবং আণবিক সংকেত দুইটা সেম। সালফিউরিক অ্যাসিড নিয়ে যখন আমরা কাজ করব, এটার জন্য স্থূল সংকেত এবং আণবিক সংকেত দুইটা হচ্ছে সেম। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এবার বলছে দেখো, শতকরা সংযুক্তি এবং স্থূল সংকেত নির্ণয়, মানে শতকরা সংযুক্তি থেকে স্থূল সংকেত কিভাবে নির্ণয় করা যায়। শতকরা সংযুক্তি থেকে স্থূল সংকেত কিভাবে নির্ণয় করা যায়? ভাইয়া, শতকরা সংযুক্তি থেকে স্থূল সংকেত নির্ণয় করা যায় মাত্র 3 ধাপে। মাত্র 3 ধাপে, আমরা 3 ধাপে শতকরা সংযুক্তি থেকে স্থূল সংকেত নির্ণয় করতে পারবো। তো কিভাবে করব? প্রথম ধাপে আমরা আসি। প্রথম ধাপে দেখো, আমরা যখন কোন একটা যৌগের শতকরা সংযুক্তি পাবো, যেমন ধরো এখানে বলা আছে কার্বনের শতকরা সংযুক্তি। কার্বনের শতকরা সংযুক্তিটা আগে লিখবো আমরা 92.31%। এটা কি কার্বনের শতকরা সংযুক্তি। তারপরে দেখো পরে বলা আছে হাইড্রোজেনের শতকরা সংযুক্তি। হাইড্রোজেনের শতকরা সংযুক্তি কত বলা আছে দেখো, 7.69% বলা আছে। এটা হচ্ছে হাইড্রোজেনের শতকরা সংযুক্তি। তাহলে দেখো একটা হচ্ছে কার্বনের, একটা হচ্ছে হাইড্রোজেনের। তো দেখো শতকরা সংযুক্তি দেয়া আছে। তো এটা 3 ধাপে করা যায়। কিভাবে? দেখো প্রথম ধাপে তুমি কি করবা, ধাপ 1, প্রথম ধাপে শতকরা সংযুক্তিকে, শতকরা সংযুক্তি যেগুলো আছে এই শতকরা সংযুক্তিকে আণবিক ভর দিয়ে ভাগ করা। আণবিক ভর দিয়ে ভাগ। তাহলে শতকরা সংযুক্তি যেটা আছে এটাই আণবিক ভর দিয়ে ভাগ করা। তো আণবিক ভর দিয়ে ভাগ মানে কি, যার যার আণবিক ভর দিয়ে ভাগ। তাহলে এখানে আমরা একটা ওয়ার্ড এক্সট্রা যোগ করতে পারি, যার যার আণবিক ভর দিয়ে ভাগ। মানে যার যার আণবিক ভর দিয়ে ভাগ মানে কি, ধরো এখানে আমাদের শতকরা সংযুক্তি দেয়া আছে কত, 92.31%। তো আমি প্রথম ধাপে যার যার আণবিক ভর দিয়ে যদি ভাগ করি তাহলে কি পাবো, প্রথমে আমি এখানে লিখতে পারবো এভাবে, ধাপ 1-এ যার যার আণবিক ভর দিয়ে ভাগ করে। তাহলে এইভাবে কিভাবে লেখা যায় দেখো, কার্বনের ক্ষেত্রে আমার এখানে দেয়া আছে 92.31, কার্বনের আণবিক ভর কত, 12, তাই না? এইটা দিয়ে ভাগ করলে এখানে একটা অনুপাত পাওয়া যায়। কি পাওয়া যায়? অনুপাত পাওয়া যায়। এই কথাটা মাথায় রাখবা, যখনই তুমি আণবিক ভর দিয়ে ভাগ করবা, ভাগ করার পর যেটা পাবা সেটা আসলে অনুপাত। ভাগ করার পর যেটা পাবা সেটা আসলে অনুপাত। তাহলে এখানে দেখো 92.31 ডিভাইডেড বাই 12 ভাগ করে তুমি এখানে পাচ্ছ হচ্ছে 7.69, এটা পাচ্ছ অনুপাত। আচ্ছা, পরে দেখো আমাদের এখানে আরেকটা কি আছে, আরেকটা আছে হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেনের ক্ষেত্রে আমাদের এখানে 7.69 এটা দেয়া আছে শতকরা সংযুক্তি। একে কি দিয়ে ভাগ করব, তার আণবিক ভর, হাইড্রোজেনের আণবিক ভর কত, 1। তাহলে ভাগ করলে এখানেও আমি রেজাল্ট পাবো অনুপাত। অনুপাত কত পাবো, 7.69। তাহলে দেখো আমরা যার যার আণবিক ভর দিয়ে ভাগ করে কি পাইলাম, অনুপাত পাইলাম। কি পাইলাম, অনুপাত পাইলাম। তাহলে এই যে দুইটা, এই দুইটাকে আমরা বলতেছি অনুপাত, তাই না? এবার দেখো দ্বিতীয় ধাপে কি করব, দ্বিতীয় ধাপে অনুপাতকে, অনুপাতগুলোর মধ্যে সবচেয়ে ছোট অনুপাত বাছাই করব। ঠিক আছে, এই অনুপাতগুলোর মধ্যে সবচেয়ে ছোট অনুপাত থাকতে পারে। তো এখানে তুমি লিখবা সবচেয়ে ছোট অনুপাত দিয়ে, সবচেয়ে ছোট অনুপাত দিয়ে, সবচেয়ে ছোট অনুপাত দিয়ে, সবচেয়ে ছোট অনুপাত যেগুলো হবে এই দুইটার মধ্যে সবচেয়ে ছোট অনুপাত যেগুলো হবে, সবচেয়ে ছোট অনুপাত দিয়ে,
সবচেয়ে ছোট অনুপাত দিয়ে সবগুলাকে ভাগ করা, সবচেয়ে ছোট অনুপাত দিয়ে সবগুলাকে ভাগ করা, সবগুলাকে ভাগ করা। তাহলে এটা হচ্ছে 2 নাম্বার ধাপ। তাহলে এখন দেখো সবচেয়ে ছোট অনুপাত দিয়ে সবগুলাকে যদি ভাগ করি তাহলে আমি পূর্ণ সংখ্যার দিকে যাব, পূর্ণ সংখ্যা অনুপাত থেকে পূর্ণ সংখ্যার দিকে যাব। তো দেখো সবচেয়ে ছোট অনুপাত দিয়ে সবগুলাকে ভাগ করলে পরের ধাপে কার্বন ইজ ইকুয়ালস টু দেখো 7.69 ডিভাইডেড বাই 7.69, যেহেতু অনুপাত দুইটাই সমান তাহলে সেম সবচেয়ে ছোট অনুপাত এটা আসবে, এখানে আসবে C1। হাইড্রোজেনের ক্ষেত্রেও আমি 7.69 ডিভাইডেড বাই 7.69 ক্যালকুলেশন করলে C1 1 পাবো। তার মানে ভালো করে খেয়াল করলে দেখবা এখানে আমি C1H1 এটা পাচ্ছি না, C1H1, C এর ভ্যালু 1 পাচ্ছি, H এর ভ্যালু 1 পাচ্ছি। এই যে C1H1 পাচ্ছি এটাই হচ্ছে আমার স্থূল সংকেত। তাহলে এইটুকু যদি আমরা বের করতে পারি তাহলে আমাদের স্থূল সংকেত বের করা শেষ। তাহলে কি করলাম, দুইটা ধাপে করলাম। 3 নাম্বার, আমি বলছি 3 ধাপে। 3 নাম্বার ধাপ হচ্ছে আণবিক সংকেতের ধাপ। 3 নাম্বার ধাপ আমরা দেখব, পরে দেখব আমরা আণবিক সংকেত, স্থূল সংকেত থেকে এখন আণবিক সংকেতে বের করা যায়। স্থূল সংকেত থেকে আণবিক সংকেত বের করার যে ধাপ সেটা হচ্ছে তোমার হচ্ছে যে 3 নাম্বার ধাপ। 3 নাম্বার ধাপে কি আসবে জানো? 3 নাম্বার ধাপটাও লিখে দিই, দেখো 3 নাম্বার ধাপটাও লিখে দিই। 3 নাম্বার ধাপে তোমার স্থূল সংকেত ইনটু n ইজ ইকুয়ালস টু আণবিক সংকেত, আণবিক সংকেত। তো স্থূল সংকেত ইনটু n ইজ ইকুয়ালস টু আণবিক সংকেত, এটা হচ্ছে 3 নাম্বার ধাপ আসে। এটা কি আসে? এটা আসে 3 নাম্বার ধাপ। বুঝতে পারছো? তাহলে আমরা এখানে কি কি পাচ্ছি দেখো, আমরা এখান থেকে যদি দেখার চেষ্টা করি, যার যার আণবিক ভর দিয়ে আমরা প্রথমে ভাগ করলাম, যার যার আণবিক ভর দিয়ে আমরা প্রথমে ভাগ করলাম, যার যার আণবিক ভর দিয়ে ভাগ করার পর, যার যার আণবিক ভর দিয়ে ভাগ করার পর পরের ধাপে আমরা কি করছি, পরের ধাপে আমরা এই যার যার আণবিক ভর দিয়ে ভাগ করে এরপরে যেই অনুপাত আসছে অনুপাতের মধ্যে সবচেয়ে ছোট অনুপাত নিছি, সবচেয়ে ছোট অনুপাতকে প্রত্যেকে সবচেয়ে ছোট অনুপাত দিয়ে প্রত্যেককে ভাগ করছি, করলে আমাদের পূর্ণ সংখ্যা আসছে, সেই পূর্ণ সংখ্যা থেকে আমরা স্থূল সংকেত পাইছি। তাহলে এভাবে আমরা শতকরা সংযুক্তি থেকে স্থূল সংকেত বের করলাম। দেখো এখানে আমাদের শতকরা সংযুক্তি থেকে স্থূল সংকেত বের করার প্রথমটা আমাদের ক্লিয়ার, প্রথম ধাপ আমাদের ক্লিয়ার। আচ্ছা এবার আসো আরেকটা করি। যেমন বলছে এখানে ভালো করে খেয়াল করো, বলছে কোন যৌগে মৌলগুলার শতকরা সংযুক্তি, হাইড্রোজেন এত, সালফার অত, অক্সিজেন অত, স্থূল সংকেত বের করো। এটার ক্ষেত্রেও সেম হবে। প্রথমে তুমি কি করবা, সবগুলার স্থূল সংকেত লিখবা। যেমন হাইড্রোজেনের জন্য শতকরা সংযুক্তি লিখবা, যেমন হাইড্রোজেনের জন্য তোমার 2.04% দেয়া আছে, সালফারের জন্য 32.65% দেয়া আছে, তারপরে অক্সিজেনের জন্য 65.30% দেয়া আছে। এগুলো কি? এগুলো হচ্ছে শতকরা সংযুক্তি। তো শতকরা সংযুক্তি যদি দেয়া থাকে এটা হচ্ছে আমাদের শতকরা সংযুক্তি। এবার আমরা কি করব, ধাপ 1 করব, যার যার আণবিক ভর দিয়ে ভাগ করতে হবে, যার যার আণবিক ভর দিয়ে ভাগ করে। তো খেয়াল করো, যার যার আণবিক ভর দিয়ে ভাগ করে, যার যার আণবিক ভর দিয়ে ভাগ যদি করি, এবার ভালো করে খেয়াল করো, হাইড্রোজেনের ক্ষেত্রে আমার আণবিক ভর কত দেয়া আছে, 2.04 ডিভাইডেড বাই, এখানে দেখো আণবিক ভর 1, ক্যালকুলেশন করলে রেজাল্ট আসে 2.04। আচ্ছা এরপর আসে হচ্ছে সালফারের ক্ষেত্রে আমাদের এখানে দেয়া আছে 32.65। আমরা জানি সালফারের আণবিক ভর কত, 32, তাহলে ক্যালকুলেশন করলে এই জায়গায় রেজাল্ট আসবে 1.02। দেখবা সালফারের আণবিক ভর কত, 32, তাহলে দেখো ওর শতকরা সংযুক্তিকে আণবিক ভর দিয়ে ভাগ করে। তাহলে ভালো করে খেয়াল করো, আমরা এখানে কি করছি, শতকরা সংযুক্তি এটাকে আমরা উপরে রাখছি, ঠিক আছে, ডিভাইডেড বাই আণবিক ভর এটাকে আমরা নিচে রাখছি, শতকরা সংযুক্তিকে আণবিক ভর দিয়ে ভাগ করে। আচ্ছা এরপরে দেখো অক্সিজেনের ক্ষেত্রে যখন আমি যাব, উপরে আমার 65.3 আছে, নিচে আমার ভালো করে খেয়াল করলে দেখবা আণবিক ভর দিয়ে ভাগ করতে হবে। তো অক্সিজেনের আণবিক ভর, অক্সিজেন 8 16, তো এখন তুমি আসো 65.3 ভাগ 16 ক্যালকুলেশন করলে এখানে আমাদের 4.08 আসে। কি আসে? 4.08। তাহলে এটা গেল কি, এটা গেল দ্বিতীয় ধাপ। আচ্ছা দ্বিতীয় ধাপ গেল। এবার
3 নাম্বার ধাপে আমাদের কি করা লাগবে, আমাদের এর ভিতরে দেখতে হবে যে যেই রেজাল্টগুলো আসলো এই রেজাল্টগুলোর মধ্যে সবচেয়ে ছোট রেজাল্ট কে আছে, সবচেয়ে ছোট অনুপাত কে আছে। দেখো এটা 2.04, 1.02, 4.08, সবচেয়ে ছোট অনুপাত হচ্ছে এটা। তো এবার লিখবা সবচেয়ে ছোট অনুপাত দিয়ে, সবচেয়ে ছোট অনুপাত দিয়ে, সবচেয়ে ছোট অনুপাত দিয়ে সবাইকে ভাগ করে, সবাইকে ভাগ করে। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের 2 নাম্বার ধাপ যাচ্ছে। তো 2 নাম্বার ধাপে আমরা কি করব, সবচেয়ে ছোট অনুপাত দিয়ে সবাইকে ভাগ করব। তাহলে দেখো হাইড্রোজেনের জন্য 2.04 ডিভাইডেড বাই 1.02, মানে আমার রেজাল্ট আসবে 2। তারপর দেখো সালফারের জন্য 1.02 ডিভাইডেড বাই 1.02, রেজাল্ট আসবে কত, 1। এবার অক্সিজেনের জন্য 4.08 ডিভাইডেড বাই 1.02, রেজাল্ট আসবে কত, 4। তাহলে দেখো আমি এখান থেকে রেজাল্ট পাচ্ছি হাইড্রোজেন কত 2, সালফার কত 1, অক্সিজেন কত 4। তাহলে রেজাল্ট হচ্ছে H2SO4। এটাই হচ্ছে আমার স্থূল সংকেত। এটাই কি, এটাই হচ্ছে আমার স্থূল সংকেত। তাহলে স্থূল সংকেত যদি বের করতে বলে তাহলে আমরা এভাবে বের করতে পারবো। স্থূল সংকেত যদি বের করতে বলে তাহলে আমরা কি করতে পারবো, এভাবে বের করতে পারবো। তাহলে যদি জিজ্ঞেস করে নিচের যৌগটির স্থূল সংকেত বের করো, তাহলে শতকরা সংযুক্তি থেকে স্থূল সংকেত বের করার উপায় কি, জাস্ট এই 2 ধাপটা ফলো করতে হবে স্থূল সংকেতের জন্য। তাহলে স্থূল সংকেতের জন্য 2 ধাপ, আণবিক সংকেতের জন্য 3 ধাপ। আণবিক সংকেতের 3 ধাপ আমি দেখাবো, জাস্ট স্থূল সংকেতের 2 ধাপ আগে তুমি মনে রাখো। স্থূল সংকেতের 2 ধাপ কি, প্রথম ধাপ এটা, দ্বিতীয় ধাপ এটা। ক্লিয়ার করতে পারছি? প্রথম ধাপ এটা, দ্বিতীয় ধাপ এটা। তাহলে আমরা এখানে যখনই পড়বো যে কোন যৌগের মৌলগুলা শতকরা সংযুক্তি এটা দেয়া আছে, সেখান থেকে আমার স্থূল সংকেত বের করতে হবে। প্রথমে আমি যেটা করব, উপরে শতকরা সংযুক্তির নিচে আণবিক ভর দিলে আমি একটা অনুপাত পাবো। শতকরা সংযুক্তিকে তার আণবিক ভর দিয়ে ভাগ করতে হবে। আণবিক ভর বা পারমাণবিক ভর যেটা আছে সেটা দিয়ে ভাগ করতে হবে। তো এখানে আমি আণবিক ভর বা পারমাণবিক ভর যেটা আছে, আণবিক ভর বা পারমাণবিক ভর লিখতে পারো। তাহলে এখানে আমরা পারমাণবিক ভর দিয়ে ভাগ করলাম। করার পরে দেখো আমি কি পাচ্ছি, করার পরে আমি পাচ্ছি হচ্ছে একটা অনুপাত। অনুপাতকে সবচেয়ে ছোট অনুপাত দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা হচ্ছে পেয়ে যাচ্ছি। ওকে, এবার আসো এইটা আমাদের গেল, স্থূল সংকেত বের করতে পারলাম, স্থূল সংকেত আমাদের ক্লিয়ার, এটা গেছে। আচ্ছা, এবার দেখো শতকরা সংযুক্তি থেকে আণবিক সংকেত নির্ণয়। যখনই শতকরা সংযুক্তি থেকে আণবিক সংকেত নির্ণয় করতে বলবে তখন আমাদের এই জিনিসটা জানতে হবে, যদি স্থূল সংকেত থেকে স্থূল সংকেতের ভরের সাথে আণবিক ভর n গুণ হয়, n গুণ বেশি হয়, তাহলে আণবিক সংকেত ইজ ইকুয়ালস টু স্থূল সংকেত ইনটু n। তার মানে আমি আবার বলি, একটু আগে লিখে দিছি যে কোথাও যদি আমরা স্থূল সংকেত লিখতে চাই, কোথাও যদি আমরা স্থূল সংকেত লিখি, স্থূল সংকেত ইজ ইকুয়ালস টু স্থূল সংকেতের সাথে, খেয়াল করো, স্থূল সংকেতের সাথে n গুণ করলে আমরা আণবিক সংকেত পাই। কি পাই? আণবিক সংকেত পাই। তো আমি এখানে দেখাচ্ছি, দেখো স্থূল সংকেতের সাথে, খেয়াল করো, স্থূল সংকেত এটার সাথে n গুণ করে আমরা আণবিক সংকেত পাই। স্থূল সংকেতের সাথে n গুণ করে আমরা কি পাই? আণবিক সংকেত পাই। স্থূল সংকেতের সাথে n গুণ করে, স্থূল সংকেত নিচ্ছি, স্থূল সংকেতের সাথে n গুণ করছি, n গুণ করে আমরা কি পাচ্ছি? আণবিক সংকেত পাচ্ছি। ঠিক আছে? তাহলে আণবিক সংকেত সবসময় বড়, স্থূল সংকেত ছোট। আণবিক সংকেত বড়, স্থূল সংকেত ছোট। ওই যে আমরা দেখাইছিলাম, মনে করে দেখো যে C6H6 এটা হচ্ছে বেনজিনের আণবিক সংকেত। এইটাকে অনুপাতে সবচেয়ে ছোট করলে C1H1 হয়। তো ভালো করে খেয়াল করো, এই C1H1 এর সাথে 6 দিয়ে গুণ করলে তারপরে না C6H6 আসে। তার মানে এখানে n এর ভ্যালু কত বলো তো? n এর ভ্যালু আমার 6 আসে। n এর ভ্যালু কত আসে? n এর ভ্যালু 6। তার মানে C6H6 হচ্ছে আমার আণবিক সংকেত, আর C1H1 হচ্ছে আমার স্থূল সংকেত। অনুপাতে সবচেয়ে ছোট যে অনুপাত, মানে পরমাণুগুলার অনুপাত আকারে প্রকাশ করলে সবচেয়ে ছোট যে অনুপাত। এখন দেখো সবচেয়ে ছোট অনুপাত লেখার পর এর সাথে 6 দিয়ে গুণ করলে C6H6 আসে। 6 দিয়ে গুণ করলে C6H6 আসে। ওকে, ক্লিয়ার করতে পারছি? ওকে, গ্রেট। এবার আসো, এই পর্যন্ত আমরা ক্লিয়ার করতে পারছি। এবার আসো, এখান থেকে আমি এক্সট্রা কয়েকটা জিনিসপত্র করাবো, কয়েকটা ম্যাথ করাবো তোমাদেরকে, যেই ম্যাথগুলা তোমাদের শেখা লাগবে। তো আমি এই অংশটা বাদ দিয়ে, এই অংশটা, এই যেখানে যে ইয়াটা আছে, এই প্রবলেমটা আছে, এই পেজটা বাদ দিয়ে আমি একটা ম্যাথ নিজে তুলে দিচ্ছি, তারপরে হচ্ছে ম্যাথ করাচ্ছি। ওকে,
তারপর হচ্ছে একটা ম্যাথ করাচ্ছি। তো ধরো জিনিসটা এরকম বলা আছে যে 5 গ্রাম H2, আচ্ছা 5 গ্রাম কি নিব, আচ্ছা আমি ইয়া করে নিই, নিজের মতো নিই। ধরো আমাদের এভাবে বলা আছে 5 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড এ, ঠিক আছে, 5 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড এ, ঠিক আছে, বলা আছে 5 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডে 3 গ্রাম সোডিয়াম আর 1 গ্রাম অক্সিজেন আছে। 5 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডে 3 গ্রাম সোডিয়াম এবং 1 গ্রাম অক্সিজেন আছে। সোডিয়াম হাইড্রোক্সাইড বলে দিলে তো হইল না। আচ্ছা আচ্ছা এরকম বলা আছে, দেখো 5 গ্রাম একটি যৌগে 3 গ্রাম সোডিয়াম 1 গ্রাম অক্সিজেন ও হাইড্রোজেন আছে, ঠিক আছে, এরকম বলছে। কি বলছে? 5 গ্রাম একটি যৌগে 3 গ্রাম সোডিয়াম 1 গ্রাম অক্সিজেন ও হাইড্রোজেন আছে। এবার বলা হচ্ছে যে যৌগটির শতকরা সংযুক্তি এবং স্থূল সংকেত বের করো। তো যখনই আমার এরকম মোট ভর বলা থাকলে আমার যখন আমি শতকরা সংযুক্তি বের করতে যাব, তো দেখো সোডিয়ামের শতকরা সংযুক্তি বের করতে গেলে নিচে আমার মোট ভর দিতে হবে, উপরে দিতে হবে আমার সোডিয়ামের ভর, এভাবে আসবে। ক্যালকুলেশন করলে এখান থেকে আমি সোডিয়ামের শতকরা সংযুক্তি পাবো, তাই না? এখান থেকে আমি কি পাবো? সোডিয়ামের শতকরা সংযুক্তি পাবো। যেমন ধরো এটা ক্যালকুলেশন করার পর এর সাথে 100% দাও, দিলে দেখবা 300 ডিভাইডেড বাই 5, সেটা আসবে হচ্ছে আমার 60%। ওকে, এবার দেখো তুমি যদি অক্সিজেনের শতকরা সংযুক্তি বের করতে চাও, নিচে 5 দিলা, উপরে 1 দিলা, তাহলে 100 ডিভাইডেড বাই 5 মানে এটা আসবে আমার 20%। আচ্ছা 20% অক্সিজেন, 60% সোডিয়াম, তাহলে হাইড্রোজেন কত আসবে? সেম ভাবে হাইড্রোজেন বের করলে হাইড্রোজেনের বাকিটা আসবে, এই দুইটা মিলে 60, মোট মিলে আমার 100, এই দুইটা মিলে 60 প্লাস 20, তো ক্যালকুলেশন করলে আমার হাইড্রোজেন আসবে হচ্ছে 20%। তাহলে দেখো সোডিয়াম, অক্সিজেন এবং হাইড্রোজেন তিনটার পার্সেন্টেজ 60-20-20 এটা আসতেছে, 60-20-20 এটা আসতেছে, বুঝতে পারছো? 60-20-20। এখন দেখো 5 গ্রাম যৌগে 3 গ্রাম সোডিয়াম 1 গ্রাম অক্সিজেন 1 গ্রাম হাইড্রোজেন আছে। 5 গ্রাম যৌগে 3 গ্রাম সোডিয়াম 1 গ্রাম অক্সিজেন 1 গ্রাম হাইড্রোজেন আছে। এখন এগুলা কিন্তু আমার পার্সেন্টেজ। এই পার্সেন্টেজ থেকে এখন যদি আমি আবার আণবিক সংকেতে যাইতে চাই বা স্থূল সংকেতে যাইতে চাই, তাহলে কি করা লাগবে? খুব সিম্পল, এটাকে তার আণবিক ভর দিয়ে ভাগ করো, এটাকে তার আণবিক ভর দিয়ে ভাগ করো, এটাকে তার আণবিক ভর দিয়ে ভাগ করো। এবার আণবিক ভর দিয়ে ভাগ করার পর সবচেয়ে ছোট অনুপাত নিবা, সবচেয়ে ছোট অনুপাত থেকে আবার সেম কাজে ফিরে যাবা, ঠিক আছে? সো আমাদের যদি কখনো এরকম ভর দেয়া থাকে, ভরটা অবশ্যই পরিষ্কারভাবে পরিমাপ করেই দেয়া থাকবে যাতে পুরো ম্যাথটা মিলে যায়। যেমন আমি আন্দাজে নিছি, আমি এখন ম্যাথ আগাইলে মিলবে না। সো যদি পুরো ম্যাথটা মেলানোর জন্য তুমি ভর দেয়া থাকে, তো ভর থেকে আগে শতকরা সংযুক্তি বের করতে হবে, শতকরা সংযুক্তির পরের ধাপে আমার ওই যে নিয়ম আছে, নিয়ম অনুযায়ী ফলো করে আগালে তুমি পেয়ে যাওয়া। সো এইভাবে এটা বের করা যায়। ওকে, এরকমও কিছু কিছু ম্যাথ থাকতে পারে। আচ্ছা, এবার আসো আমাদের এর পরের টপিক হচ্ছে রাসায়নিক সমীকরণ লেখার নিয়ম। মানে কোন একটা রাসায়নিক সমীকরণ আমরা ঠিক কিভাবে লিখব সেটা লেখার নিয়ম। একটা রাসায়নিক সমীকরণ কিভাবে লিখব সেটা লেখার নিয়ম। আচ্ছা, তো ধরো আমাদের কাছে নাইট্রোজেন এবং হাইড্রোজেন এটা বিক্রিয়া করছে। তো এই দুইটা জিনিস বিক্রিয়া করে যখন উৎপাদে পরিণত হবে, উৎপাদকে বোঝানোর জন্য আমরা এরকম একটা চিহ্ন দিব। এটা দিয়ে বোঝায় যে তোমার বিক্রিয়ক দুইটা বিক্রিয়া করে উৎপাদ তৈরি হচ্ছে, দুইটা বিক্রিয়া করে আমার তৈরি করবে হচ্ছে অ্যামোনিয়া, দুইটা বিক্রিয়া করে কি তৈরি করবে? অ্যামোনিয়া। তাহলে এইটা দিয়ে বোঝাই এই দুইটা বিক্রিয়ক, এটা হচ্ছে আমার উৎপাদ। এখন বিক্রিয়াটা যদি সামনের দিকেও আগায় আবার পিছনের দিকেও ফিরে আসে, তখন বিক্রিয়াটা উভয়মুখী হয়। উভয়মুখী বোঝানোর জন্য নাইট্রোজেন এবং হাইড্রোজেন এইভাবে চিহ্ন দিয়ে বোঝানো হয় সম্মুখমুখী। আর এখানে তৈরি করলো অ্যামোনিয়া, অ্যামোনিয়া আবার পিছনের দিকে ফিরে আসছে, এভাবে চিহ্ন দিয়ে বোঝানো হয় হচ্ছে পশ্চাৎমুখী। তাহলে দেখো সম্মুখমুখী এবং পশ্চাৎমুখী মানে এটা হচ্ছে উভয়মুখী বিক্রিয়া, এটা বোঝানো হয়। কখনো কখনো এই বিক্রিয়াকে বোঝানোর জন্য এরকমও লেখা হয় নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে উৎপাদন করছে অ্যামোনিয়া,
মানে এই দুইয়ের সমন্বয়ে নাইট্রোজেন হাইড্রোজেন থেকে অ্যামোনিয়া প্রস্তুত হয়েছে। তো এটা হচ্ছে আমাদের রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ লেখার নিয়ম। এবার এখানে যদি আমি সমতাকরণ করতে চাই, সমতাকরণ করলে বাম সাইড এবং ডান সাইড উভয় সাইডে আমার সমান সংখ্যক সবকিছু দেয়া লাগবে। যেমন ধরো এই সাইডে আমার নাইট্রোজেন আছে, এই সাইডে যদি আমি এখন হাইড্রোজেন নিতে চাই, তো হাইড্রোজেন কতটুকু হাইড্রোজেন নিতে হবে? 3 মলিকিউল পরিমাণ হাইড্রোজেন নিতে হবে। নিলে আমার এইদিকে 2 মলিকিউল পরিমাণ অ্যামোনিয়া প্রস্তুত হবে। এখন তুমি বলবা ভাই এটা তো মুখস্থ বললেন। দেখো মুখস্থ বলি নাই, আমি তোমাকে দেখাচ্ছি জিনিসটা কিভাবে মিলে দেখাচ্ছি। এখানে দেখো আমার হাইড্রোজেন আছে, কয়টা হাইড্রোজেন আছে? 2টা। এখানে হাইড্রোজেন কয়টা আছে? 3টা। এখন যদি আমি হাইড্রোজেনটা মিলাইতে চাই, তাহলে এখানে যদি আমি 2 দিই, খেয়াল করো 2 দিলে 3 দুগুণা 6টা হাইড্রোজেন হয়ে যায়। কয়টা হাইড্রোজেন হয়ে যায়? 6টা। এখানে 3 দিলে দেখো 3 দুগুণা 6টা হাইড্রোজেন হয়ে যায়। এখানেও 2টা নাইট্রোজেন, এখানেও 2টা নাইট্রোজেন। তাহলে পুরো বিক্রিয়াটা মিলে গেছে না? পুরো বিক্রিয়াটা মিলে গেছে। এইটাকে বলে হচ্ছে সমতাকরণ। সংখ্যা দিয়ে সমতা করতে হয়, সংখ্যা দিয়ে সমতা করা, এটাকে বলা হচ্ছে সমতাকরণ। যেমন ধরো আমরা যদি অন্য যে কোনো বিক্রিয়া নিই, অন্য এনি টাইপস অফ বিক্রিয়ার ক্ষেত্রে আমরা সেম ভাবে সমতাকরণ করতে পারবো। যেমন ধরো আমরা যদি বলি ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন বিক্রিয়া করে আমরা এখানে তৈরি করলাম ম্যাগনেসিয়াম অক্সাইড। তো দেখো এখানে আছে আমার অক্সিজেন 2টা, এখানে অক্সিজেন আছে 1টা, তাহলে মেলানোর জন্য এখানে 2 দিলাম। দিলে কি হলো? 2 মোল ম্যাগনেসিয়াম অক্সাইড। বাট ম্যাগনেসিয়াম 2টা হয়ে গেছে, এখানে ম্যাগনেসিয়াম 1টা আছে, তাহলে কি করা লাগবে? এখানে আমার ম্যাগনেসিয়াম 2 করা লাগবে। এইভাবে আমরা কি করি? এই ধরনের বিক্রিয়াগুলোর ক্ষেত্রে সমতাকরণ করি। এই সমতাকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিক্রিয়ায়, কারণ সমতাকরণ ছাড়া তুমি সুন্দর মতো ম্যাথ করতে পারবা না। ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমরা সমতাকরণ শিখলাম। এখন প্রশ্ন হচ্ছে ভাই আপনি এই জায়গার এই অংশটা শেখাইলেন, এই অংশ দিয়ে একটা আণবিক সংকেতের মান যদি দেয়া থাকে, সেইটা দিয়ে যদি আমরা হচ্ছে একটা স্থূল সংকেতের ভ্যালু যদি দেয়া থাকে, সেটা দিয়ে আণবিক সংকেত বের করা তো শেখাইলেন না। এই টাইপের ম্যাথ চাইলেই করা যায়, আমি তোমাকে দেখাই দিতে পারবো। যেমন ধরো এই জায়গাতে আমরা যখন বের করছিলাম, এই জায়গায় দেখো আমরা শেষ পর্যন্ত স্থূল সংকেত কি পাইছিলাম? স্থূল সংকেত পাইছিলাম হচ্ছে আমরা CH(C1H1). এখন যদি তোমার এইটার ক্ষেত্রেই বলা থাকে, আমার আণবিক ভর বলে দেয়া থাকে, যেমন ধরো এরকম বলে দেয়া থাকলো যে আমার এখানে আণবিক ভর 78, আণবিক ভর আমার বলে দেয়া আছে হচ্ছে 78। তো 78 বলে দেয়া থাকলে এখন আমি আণবিক ভর যেহেতু দেয়া আছে, স্থূল সংকেত থেকে আণবিক সংকেতে যাব কিভাবে? খুব সিম্পল, আমরা আগে এই পর্যন্ত ক্যালকুলেশন করে দেখো স্থূল সংকেত পাইছি না? এই পর্যন্ত ক্যালকুলেশন করে স্থূল সংকেত পাইছি। তো এখানে আমরা লিখব যে স্থূল সংকেত ইনটু n ইজ ইকুয়ালস টু আণবিক সংকেত। তো আণবিক সংকেত থেকে আমরা কি পাই? আণবিক সংকেত থেকে পাই হচ্ছে আমরা আণবিক ভর। তাহলে দেখো স্থূল সংকেত থেকে কি হয়? স্থূল সংকেত থেকে পাই আমরা স্থূল ভর। তো স্থূল সংকেত হচ্ছে C1H1, এর সাথে আমরা n নিলাম। আণবিক সংকেত যেটা আছে এখান থেকে আমরা কি পাবো? আণবিক ভর। আণবিক ভর কত দেয়া আছে? 78। তাহলে দেখো আমরা এই সাইডে আণবিক সংকেতের জায়গায় আণবিক ভর 78 লিখতে পারতেছি। আচ্ছা এবার একটু চিন্তা করো, যেখানে কার্বনের আণবিক তোমার হচ্ছে পারমাণবিক ভর 1, তাই না? আর হাইড্রোজেনের পারমাণবিক ভর কত? কার্বনের 12 আর হাইড্রোজেনের 1, ইনটু আমরা এখানে n পাচ্ছি ইজ ইকুয়ালস টু 78। পরের লাইনে n ইজ ইকুয়ালস টু 78 ডিভাইডেড বাই, ভালো করে খেয়াল করো, হচ্ছে 13 আসে। ক্যালকুলেশন করে n এর ভ্যালু আসে হচ্ছে 6। ক্যালকুলেশন করে n এর ভ্যালু কত আসে? 6 আসে। তাহলে ভালো করে খেয়াল করলে দেখবা n ইজ ইকুয়ালস টু যদি 6 হয়, তাহলে এখান থেকে আমরা স্থূল সংকেত এই জিনিসটা কি পাচ্ছি? স্থূল সংকেত ইজ ইকুয়ালস টু পাচ্ছি হচ্ছে C1H1 ইনটু এর সাথে কি n গুণ, মানে C1H1 ইনটু 6, ক্যালকুলেশন করলে C6H6 আসে। কত আসে? C6H6। তাহলে দেখো এখান থেকে আমি স্থূল সংকেত থেকে আণবিক সংকেত পাচ্ছি হচ্ছে C6H6। সো এটা হচ্ছে স্থূল সংকেত থেকে আণবিক সংকেত বের করলাম আমি, তাই না? তাহলে এখানে হেডলাইন দিব কি? আণবিক সংকেত। তাহলে দেখো আণবিক সংকেত ইজ ইকুয়ালস টু কি? স্থূল সংকেতের সাথে n গুণ। তাহলে এটাই করছি, আণবিক সংকেত বের করছি, স্থূল সংকেতের সাথে n দিয়ে গুণ করে আমি শেষ পর্যন্ত বের করছি। ক্লিয়ার করতে পারছি? তার মানে যদি আমার স্থূল সংকেত থেকে আণবিক সংকেত বের করতে বলে, তাহলে ডেফিনেটলি সেখানে আণবিক ভর দেয়া থাকবে।
যদি আমার স্থূল সংকেত থেকে আণবিক সংকেত বের করতে বলে তাহলে ডেফিনেটলি সেখানে আণবিক ভর মাস্ট দেয়া থাকবে। স্থূল সংকেত থেকে আণবিক সংকেত বের করতে বলা মানে হচ্ছে সেখানে হচ্ছে তোমার আণবিক ভর মাস্ট দেয়া থাকবে। ওকে, সো আশা করি পুরা ব্যাপারটা তুমি ক্লিয়ারলি বুঝতে পারছো। ওকে, পুরা ব্যাপারটা আশা করি ক্লিয়ারলি বুঝতে পারছো। গ্রেট। তো এই পর্যন্ত আমাদের মোটামুটি ছিল হচ্ছে যে স্থূল সংকেত এবং আণবিক সংকেতের মাঝখানে সম্পর্ক। এরপরে আমাদের পরবর্তী টপিক হচ্ছে বিক্রিয়া সমীকরণ থেকে বিভিন্ন হিসাব। সো বিক্রিয়া সমীকরণ থেকে বিভিন্ন হিসাব শেখার জন্য আমরা একটা সূত্র শিখবো যেটাকে বলা হয় সহগ অনুপাত সূত্র। আমরা এরপরেই শিখবো সহগ অনুপাত সূত্র শেখার পরে তারপরে আমরা তোমার হচ্ছে যে উৎপাদের শতকরা সংযুক্তির পরিমাণ শিখবো, কয়েকটা গুরুত্বপূর্ণ টপিক দেখব, এরপরে আমরা এই চ্যাপ্টারের কোশ্চেন সলভে চলে যাব। ওকে, সো আশা করি এই পর্যন্ত তোমরা ক্লিয়ারলি ধরতে পারছো, বুঝতে পারছো।